চিকিৎসার জন্য ভারত গিয়ে খুন হয়েছেন ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য জনাব আনোয়ারুল আজিম। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু তাই আমরা নির্ধারণ করেছি অপরাধীর জিওগ্রাফি। আলোচনার জন্য আজ আপনাদের সাথে আছি আমি রাসেল আহমেদ এবং স্টুডিওতে আমাদের সাথে এরই মধ্যে দুজন অতিথি যুক্ত হয়েছেন, তাদের সাথে আমরা একটু শুরুতেই পরিচিত হয়ে নেই। আমার ডান দিক থেকে জনাব নজরুল ইসলাম বাবু, সংসদ সদস্য নারায়ণগঞ্জ ২ এবং হুইপ জাতীয় সংসদ। আপনাকে স্বাগত আজকের এই আলোচনায়। এবং এরপরে রয়েছেন জনাব শেখ হাফিজুর রহমান কার্জন, অধ্যাপক আইন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আপনাকেও স্বাগত জানাচ্ছি স্যার আলোচনায়। এবং আমরা আশা করছি কিছুক্ষণের মধ্যেই আমাদের সাথে যুক্ত হবেন জনাব হারুনা রশিদ, ডিবি প্রধান, ঢাকা মেট্রোপলিটন পুলিশ। অনলাইনে তিনি আমাদের সাথে যুক্ত হবেন বলে আশা করছি, আমরা তাকেও স্বাগত জানাবো। নিশ্চয় আমরা মূল আলোচনায় ফিরতে চাই। একটু শুরু করতে চাই আলোচনা জনাব হাফিজুর রহমান কার্জন। স্যার, একটু আপনার মাধ্যমে একটু জানতে চাচ্ছি, শুরুতে একটু আপনার মন্তব্য যে আমরা যতদূর জেনেছি এখন পর্যন্ত, যে তথ্য আপনিও নিশ্চয়ই জানেন যে তিনি সেখানে খুন হয়েছেন, তার বডি এখনও পাওয়া যায়নি, যদিও শুরুতে একবার পাওয়া গিয়েছিল বলা হচ্ছে। সব মিলে এখন পর্যন্ত যেই তথ্য পাওয়া গেছে, জানা গেছে, তাতে আপনার কাছে এর মোটিভটা কি মনে হয়েছে? কেন তিনি খুন হয়েছেন বলে আপনি মনে করছেন? এখন পর্যাপ্ত তথ্যপত্র ছাড়া তো মোটিভ কি করে বলা যাবে, তাই না? এবং আমরা যেটা আপনার ক্রিমিনোলজিতে আপনার এই মোটিভ তো খুব কঠিন একটা শব্দ, হ্যাঁ, এবং সেটার মধ্যে আবার মোটিভ অ্যান্ড ইন্টেনশন, এই দুটোর মধ্যে আবার তফাৎ করা হয়। অনেক ক্ষেত্রে আদালতে এই মোটিভ তো অনেক ক্ষেত্রে শনাক্তই করতে পারেন না। যেমন ধরেন যে উদাহরণ হিসেবে যে ঐশী যে মেয়েটা, সে যে তার বাবা মাকে হত্যা করেছিল, পুলিশ ইন্সপেক্টর, ওইটাতে আপনার ওই বিচারিক আদালত তাকে মৃত্যুদণ্ড দেয়। তারপরে আপনার হাইকোর্ট ডিভিশনে এসে সেটাকে আপনার যাবজ্জীবন কারাদণ্ড দেয়। ওইটাতে বলেছিল তার মৃত্যুটাকে যে মানে এটা এ মার্ডার উইদাউট এনি মোটিভ। সুতরাং আপনার মোটিভ, এই কথাটা কিন্তু আপনার মানে মানে আপনি খুব কঠিন মানে এই পর্যাপ্ত তথ্যপাত্র ছাড়া। হ্যাঁ, এখন ধরেন যে এই ধরনের ব্যক্তি যারা, তাদের যদি সম্পদ থাকে, ব্যবসা বাণিজ্য থাকে, তাহলে আমরা দেখি যে সেটা নানা রকমভাবে, সেটা পারিবারিক বিরোধ হতে পারে, সম্পত্তি নিয়ে বিরোধ হতে পারে, কিংবা ব্যক্তিগত বিরোধ হতে পারে। এটা সম্ভাব্য, হ্যাঁ, সম্ভাব্য অনেক কিছু হতে পারে। এখন পর্যন্ত পুলিশ বা স্বরাষ্ট্রমন্ত্রী বা বিভিন্ন মাধ্যমে যে তথ্য, তাতে বলা হচ্ছে, বিস্তারিত তারাও বলতে পারেননি যে তথ্য আনাদের, তাতে যেমন যেখানে তারা বৈঠক করছিলেন সেই বাড়িটি ভারতের একজন শুল্ক কর্মকর্তার বাড়ি, যদিও সেটি ভাড়া সরাসরি তিনি আনোয়ারুল আজিমকে দেননি, একজন আমেরিকান বাংলাদেশি তাকে দিয়েছেন। সেখানে আবার তিনি দাওয়াতে গিয়েছিলেন। এর সাথে কি কোনো ব্যবসায়িক কোনো শত্রুতা থাকতে পারে বলে কোনো সন্দেহ কি আপনি করছেন কিনা, বা এরকম? ওই যেটা বললাম যে যেহেতু মানে আপনি, উনার তো নিশ্চয়ই সম্পদ আছে, তারপরে উনার রাজনৈতিক মানে দীর্ঘদিনের একটা রাজনৈতিক যে ক্যারিয়ার সেটা আছে, তারপরে উনি ভারতে কিংবা বিভিন্ন দেশে যেহেতু যাতায়াত করেন, তার ব্যবসা আছে। তো যে কোনো কিছু হতে পারে, ব্যবসায়িক বিরোধ হতে পারে, পারিবারিক বিরোধ হতে পারে, কিংবা রাজনৈতিক বিরোধ হতে পারে। হ্যাঁ, তো যে কোনো একটা বিষয় তো পেছনে থাকবেই, না হলে পরে তো হত্যাকাণ্ড হওয়ার কত কোনো। আর এই মানে অল্প সময়ের ভেতরে আমরা যে তথ্য পেয়েছি, ইটস ভেরি ডিফিকাল্ট টু মেক এনি কমেন্ট। আচ্ছা, আর একটা বিষয় যে আমরা যত এলাকায় খোঁজ নিয়েছি, যে উনি একা চলাফেরা করতেন, রাত বিরাতে কোনো প্রয়োজনে বাইরে যেতেন, সেটা 12টা, 1টা, 2টো, 3টা, রাজনীতিবিদদের সেটি যেতেই হয় নানান কারণে। তো তার শত্রু, আবার যেহেতু স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যারা খুনি তারা সবাই বাংলাদেশি লোককে ভারতে গিয়ে মারতে হবে কেন? উনি যেহেতু রাত বিরাতে একাও তো চলাফেরা করতেন। এখন সেইটার জন্যই তো এটা নতুন মাত্রা পেয়েছে, যে একজন ব্যক্তি বাংলাদেশে খুন হলে সেটাও আলোচিত হতো, কিন্তু এটা আরও বেশি আলোচনার জন্ম দিয়েছে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, জাতীয় সংসদের একজন এমপি, তিনি ভারতে গিয়ে প্রথমে তো নিখোঁজ ছিলেন। এটা কিন্তু উনি গিয়েছেন কিন্তু 11 মেতে, আমরা যে তথ্যটা গণমাধ্যম থেকে পাচ্ছি। তারপরে একবার আপনার করা হয়েছিল, তিনি দিল্লিতে যাচ্ছেন তার হোয়াটসঅ্যাপ মেসেজে। তারপরে আবার একটা ছবি আমার মনে পড়ে যে দেখেছি যে উনি দিল্লিতে আছেন। হ্যাঁ, তারপরে এখন আপনার যেটা তথ্য পাওয়া যাচ্ছে যে উনি কোথায় খুন হয়েছেন তার মরদেহ পাওয়া গিয়েছে। আপনি বললেন যে না, সেটাও সঠিক না। এখনো আমরা যে তথ্যপত্র পাচ্ছি সেটাও আপনার পুরোপুরি সঠিক না। এখন পুরো তথ্যপত্র পেলে তখন আমরা বিচার বিশ্লেষণ করে, হ্যাঁ, তারপরে আমরা বলতে পারবো যে এটা
মানে কিছুক্ষণ আগে আমাদের কলকাতার যিনি আছেন প্রতিনিধি, তিনি সেখানকার গোয়েন্দাদের তথ্যের বরাত দিয়ে বলছিলেন যে তাকে সম্ভবত 13-14 তারিখের পরপরই ওই সময়টাতে খুন করে ফেলা হয়েছে। মানে আমি একটা তো বললাম ঐশী মার্ডার কেস, মানে ঐশী তার বাবা মাকে হত্যা করেছিল। আপনি দেখেন যে চিটংয়ে যে পুলিশ কর্মকর্তা, মানে তার ওয়াইফ যে মৃত্যু সম্ভবত আপনার যে হত্যাকাণ্ড হয়েছিল, তারপরে কিন্তু আমরা শুনেছিলাম যে তিনি মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে নানা রকম কার্যক্রম করেছেন, জঙ্গিদের টার্গেট, এই সমস্ত কথা কিন্তু আমরা শুনেছিলাম। তারপরে কিন্তু আমরা অনেকদিন পরে তদন্ত বেরিয়ে আসলো যে ওই এসপি সাহেব নিজেই, এসপি বাবুল না ওনার নাম, এসপি বাবুল, হ্যাঁ, তো বাবুল উনি নিজেই ওনার স্ত্রীকে হত্যা করেছেন। সেই অভিযোগের এখন তদন্ত চলছে। এবং এরকম আমার কাছে মনে হয় যে আমি যতটুকু মনে করতে পারি বেশ কিছু ঘটনায় মানে প্রাথমিক যে খবরটা এসছে, যে সমস্ত তথ্যের ভিত্তিতে আমরা নানা রকম কমেন্টসও আমরা দেখেছি যে পুলিশ কর্মকর্তা কিংবা অন্য দায়িত্বশীল ব্যক্তি, আমরা কিন্তু পরে গিয়ে তদন্ত দেখলাম যে না, বিষয়টা সেরকম না, অন্যরকম হতে পারে। আমি এই বিষয়টি নিয়ে একটু আপনার কাছে জানতে চাইবো, যেমন এই ঘটনায় মামলা হয়েছে কলকাতায়, আবার দেশে একটি অপহরণ মামলা হয়েছে, বিচারিক প্রক্রিয়া জানতে চাইবো। তবে তার আগে একটু জনাব নজরুল ইসলাম বাবু, তার কাছ থেকে একটু করে আসি। একটু একজন সংসদ সদস্য, গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি রাষ্ট্রের জন্য, স্বাভাবিকভাবেই তিনি দেশের বাইরে গিয়ে খুন হলেন। একটু আপনার কাছ থেকে জানতে চাইছি যে নিরাপত্তার দিক থেকে কতটা ঘাটতি অনুভব করছেন আপনি, তো সংসদ সদস্য এবং সংসদের হুইপ। আপনাকে ধন্যবাদ বিষয়টি নিয়ে আলোচনা সুযোগ দিয়েছেন। আনোয়ারুল আজিম কিন্তু বেশ কয়েকবার জাতীয় সংসদের সদস্য, 3 বার সম্ভবত, 3 বার, এবং ইতিপূর্বেও তিনি কিন্তু রাজনীতির সাথেই সম্পৃক্ত ছিলেন। নানা কারণে তাকে আমি চিনি এবং জানি, যেহেতু আমি ছাত্রলীগের জেনারেল সেক্রেটারি ছিলাম, তখন থেকেই তাকে আমি চিনতাম, জানতাম। পরবর্তীতে একই পার্লামেন্টে আমি 4র্থবারের মতো, উনি 3য়বারের মতো ছিলেন। সর্বশেষ যে পার্লামেন্ট গেল অধিবেশন, সেখানেও কিন্তু সে আমার সাথে বেশ কয়েকবার দেখা হয়েছে, কথা হয়েছে। শেষ দিনেও আমি মনে হয় তার সাথে কথা বলেছি। তো এই সংসদ চলাকালীন সময় অবশ্য জাতীয় সংসদ থেকে স্পিকারের পারমিশন নিয়ে যেতে হয় বাইরে গেলে। অন্য সময়গুলোতে কিন্তু পারমিশনের দরকার হয় না। আচ্ছা, যদি সংসদ সেশন চালু অবস্থায় একটি নোটিশ দিয়ে যেতে হয়। আমি যেটা জানি, যেটা বুঝি, সেটা হলো যে যথাযথই বলেছেন আমাদের প্রফেসর মহোদয় যে এই মোটিভ নিয়ে আমরা কি বলবো অ্যাকচুয়ালি, যে একটা মানুষ চিকিৎসা করতে গেলেন না, আপনি যেটা বলছিলেন যে সংসদকে জানিয়ে যেতে হয়, আজকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেছেন যে তিনি সরকারকে জানিয়ে বিদেশ যাননি। তাহলে বিদেশ সরকারকে জানিয়ে যাওয়ার প্রশ্নটি কেন আসলো? মানে আপনি পার্লামেন্ট চলাকালীন, পার্লামেন্ট সেশন চলাকালীন সময়ে পার্লামেন্টকে নিশ্চয়ই অবহিত করতে হয়, এটা একটা কার্যপ্রণালী বিধি রয়েছে। তা আমি বললাম যে সরকারকে জানিয়ে যাননি, উনি ট্রিটমেন্টের জন্য গিয়েছেন, উনি ভিসা অ্যারেঞ্জ করে হয়তো গিয়েছেন, সেইটা কতটুকু যথাযথ আমি এই মুহূর্তে বলতে পারবো না, এটা আইনের ব্যাখ্যা দিতে পারবেন। কিন্তু আমি যতটুকু জানি যে উনি তো বরাবরই যান, কারণ সীমান্ত এলাকা পার্শ্ববর্তী তার এরিয়া। তো এই ক্ষেত্রে যেটা দেখলাম আমরা নিউজে, যেটা অবহিত হয়েছে, যে একটা ব্যবসায়ীর সাথে তার সম্পর্ক আছেন, উনি ওই বাড়িতে গিয়ে উঠেছেন, সেখানেই তিনি রাত্রি যাপন করেছেন। পরবর্তীতে হাসপাতালে যাওয়ার ডাক্তার দেখানোর পর উনি আর ব্যাক করেননি। বিষয়টা এর মধ্যেই আমরা সীমাবদ্ধ আছি। কিন্তু নানামুখী নিউজ ভিউজ এগুলি আমরা দেখছি, শুনছি। একটা রাজনৈতিক নেতা হিসাবে তার তো যথেষ্ট গুণ এবং মেধা রয়েছে এবং গ্রহণযোগ্যতাও রয়েছে, যেটা আমরা উপলব্ধি করি। তো সেই জায়গা থেকে ওনাকে খুন করতে পারেন। খুন তো বাংলাদেশে শুধুমাত্র নয়, সারা পৃথিবীতেই রাজনৈতিক নেতাদের অনেককেই আমরা খুন হতে দেখেছি। এমনকি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে খুন করা হয়েছে। এরকম যারা খুন করতে চায় তারা তাদের সুবিধাটা বেছে নেয়, কোন জায়গায় করাটা তাদের জন্য যথাযথ, কোন জায়গায় তারা করে মানে সাকসেস হতে পারবে। এরকম কিছু নিশ্চয়ই তাকে নিয়ে একটা প্রি প্ল্যানের মধ্যে দিয়েই
এই ঘটনাটা ঘটিয়েছেন। নয়তো উনি তো চিকিৎসার জন্য যাবেন, সেখানে খুন হয়ে যাবেন, এটা তো আমরা কেউ আশা করি না, বা কোনো মানুষই আশা করেন না। ওনার মেয়ের যে বক্তব্য আমি শুনলাম মিডিয়ার মাধ্যমে, সেখানে উনি তো বলেন যে কারা খুন করেছে আমি সেটা দেখতে চাই, কিন্তু তার শত্রু আছেন কি নাই সেইটা পরবর্তীতে বোঝা যাবে, দেখা যাবে। তো আমিও মনে করি যে খুন তো হয়েছে, শুধু শুধু এই হত্যাকাণ্ড হয়নি, শত্রুতা অথবা তার সাথে ব্যবসায়িক দ্বন্দ্ব এরকম কোনো না কোনো ঘটনা নিশ্চয়ই রয়েছে। রাজনৈতিক দ্বন্দ্বও থাকতে পারে, রাজনৈতিক বিরোধিতাও থাকতে পারে। হ্যাঁ, না সেটি থাকতেই পারে। তবে এলাকায় তিনি তো একেবারে তৃণমূল থেকেই উঠে এসেছেন, সম্ভবত তিনি কাউন্সিলর ছিলেন এক সময়, উপজেলা চেয়ারম্যান ধারাবাহিকভাবে এসেছেন, এবং এলাকায় তার একক আধিপত্য ছিল, সেটাই আমরা বারবারই পাশ করে আসছি। একটু স্যার, একটু আপনার কাছ থেকে জানতে চাচ্ছিলাম, যেটি নিয়ে আমরা আপনার শুরুতে বললাম যে এই ঘটনায় একটি মামলা হয়েছে, সেখানে খুনের মামলা কলকাতায় প্লেস অফ অকারেন্স হিসাবে, এইখানে একটি অপহরণ মামলা হয়েছে। এই যে দুই জায়গার মামলাটি, এটি কি বিচার প্রক্রিয়াকে কোনোভাবে বিলম্বিত করতে পারে, বা আপনার কাছে আসলে কি মনে হয়? সারা পৃথিবীতে ক্রিমিনাল লয়ের যেটা প্রিন্সিপাল সেটা হচ্ছে যে যেখানে অপরাধ ঘটবে সেখানে মামলা, সেইখানকার আইন এবং সেইখানকার যে প্রসিডিউর সেটা অনুযায়ী আপনার বিচার প্রক্রিয়া পরিচালিত হবে। এবং আপনার মনে পড়বে 2021 সালে একটা মেয়েকে নির্যাতন করার পরে ওইটা ভিডিওটা ভাইরাল হয়েছিল, এবং তখন টিকটক হৃদয় নামে একজনের নাম এসেছিল, এবং ওইটা আপনার ঘটনা হয়েছিল বেঙ্গালুরুতে। এবং বেঙ্গালুরুতে আপনার মামলাটা হয় ইন্ডিয়ান পেনাল কোড এবং ফরেনার্স অ্যাক্ট, এবং ওই বিচারের পরে কিন্তু আপনার প্রায় 12 জনকে আপনার বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়, আপনার যাবজ্জীবন কারাদণ্ড, যে তারপরে 10 বছর মেয়াদী কারাদণ্ড। সুতরাং ওইখানে যদি অপরাধ হয় তাহলে কিন্তু আপনার মানে মামলাটা ওখানে হবে, আবার আপনার বিচার প্রক্রিয়া ওখানে হবে, তদন্তটাও ওখানকার যে পুলিশ এবং গোয়েন্দা সংস্থা তারা করবে। তারা এখানকার যদি আমাদের পুলিশ কোনো সহযোগিতা করতে চায় তাহলে পরে ওখানকার যে হাই কমিশন, ওই হাই কমিশনের মাধ্যমে আপনার সেইটা তাদের বলতে হবে যে আমরা কোনো সহযোগিতা লাগলে আমরা করব। এখানেও তো একটা মামলা হয়েছে অপহরণ, এখানে একটা মামলা হয়েছে ওই যে আপনার অপহরণ মামলা, যে তিনি কি নিজে গিয়েছেন নাকি তাকে মানে অপহরণ করে তার মামলাটা করেছেন তার মেয়ে। এখন আমরা যেটা তথ্য জানি যে তিনি স্বেচ্ছায় গিয়েছেন চিকিৎসার জন্য। এখন তার মেয়ের যদি সন্দেহ হয় যে না, তার বাবাকে কোনো একটা কারণে হয়তো বা কোনো মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে তাকে নিয়ে যাওয়া হয়েছে, এবং সেটাও তাদের ওই কিলিং মিশনের অংশ ছিল, হতে পারে, এটা মেবি। কিন্তু সারা পৃথিবীতে যেটা যে আপনার যেখানে অপরাধটা হবে, এটা মানে থেফট, ড্যাকোয়েটি, মার্ডার যাই হোক না কেন, যে ওখানকার লোকাল কিংবা যে দেশে হয়েছে ওই দেশের আইন, বিচারিক প্রক্রিয়া, প্রসিডিউর সব অনুসরণ করে বিচার প্রক্রিয়াটা চলবে। যদি এই মামলার ক্ষেত্রে যারা আসামি, ওই মামলারও একই আসামি হন, সেক্ষেত্রে আসামিরা কোন মামলার বিচারাধীন থাকবেন? এই মামলায় নাকি আপনার অপরাধটা যেখানে হয়েছে, কিন্তু এই মামলা যদিও যদি আসামি একই ব্যক্তিরা হন, দুটো জায়গায় হয়, হ্যাঁ, তাহলে পরে আপনার ওই তখন ওই যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং দুই দেশের ফরেন মিনিস্ট্রি, কারণ আপনার এর আগে ঘটনা যেটা হয়েছে ওই 7 মার্ডার কেস আপনার নারায়ণগঞ্জে, ওখানে নূর হোসেন কিন্তু আপনার এখান থেকে পালিয়ে চলে গিয়েছিল। ওখানে তাকে ধরার পরে তারপরে কিন্তু একটা সময় তাকে আপনার আমাদের এক্সট্রাডিশন চুক্তি ছিল না, পরবর্তীতে একটা পারস্পরিক আন্ডারস্ট্যান্ডিংয়ের ভিত্তিতে তাকে আমাদের হাতে সমর্পণ করেছে। কিন্তু ওইটা কিন্তু ঘটনা আমাদের এখানকার, যেখানে ঘটনা হবে সেইখানকার ল এবং প্রসিডিউর অনুযায়ী আপনাকে চলতে হবে। হ্যাঁ, সেটি তো কথা তো আপনি বলছেন। আমি যদি জানতে চাচ্ছিলাম যে যদি একই ব্যক্তি দুই মামলার আসামি হয়, তাহলে তারা কোন আদালতে? দেশের ভিতরে একই ব্যক্তি দুই মামলার আসামি হলে তো ধরেন যে মানে একটা মামলা, আমরা যেটা জানি যে একটা মামলা যদি আপনার কোনো আদালতে সেটা একদম নিষ্পন্ন হয়ে যায়, আর একটা আদালতে মামলা করা যায় না, কারণ হয়তো আপনি সময় নষ্ট কেন করবেন। আর যখন একটা অপরাধ হয় তার সাথে যদি আরও অনেকগুলো অপরাধ হয়, যখন ডাকাতি করে তখন আপনার ট্রেসপাস, তার অবৈধভাবে ঘরে ঢোকা, তারপরে আপনার বেশ কয়েকটা ধারায় মামলা হয়, তো এই ধারার যে আলাদা আলাদা শাস্তি সেইভাবে করে, হ্যাঁ, সেটা এক দেশে হলে সেটা কিছু নীতিমালা অনুযায়ী সেটা আদালত সমন্বয় করে। কিন্তু এক্ষেত্রে তো আলাদা দেশ, দুটো আলাদা দেশ হলেও তখন হয়তো স্বরাষ্ট্র মন্ত্রণালয় যেখানে যেটা হয়েছে সেখানে তার বিচার হবে,
কারণ আমরা তো এখন যতটুকু জানি যে ঘটনাটা ওখানেই হয়েছে। জি, হ্যাঁ, ঘটনাটা ভারতেই হয়েছে, মানে কলকাতাতেই হয়েছে। একটু জনাব তানজিল ইসলাম বাবু, আপনার কাছে আবার একটু আসতে চাই যে স্বাভাবিকভাবেই রাজনীতিবিদদের শত্রু থাকে, রাজনৈতিক প্রতিপক্ষরা থাকে, বা আপনি বলছিলেন যে তাকে আপনি চিনেন অনেক দিন ধরেই। আপনার মধ্যে এখন পর্যন্ত মানে কি প্রশ্ন জাগছে যে কাদের সাথে তার সম্পর্ক খারাপ কিংবা শত্রুতা ছিল, বা এই ধরনের কোনো তথ্য আপনার কাছে পেয়েছেন কিনা বা এর মধ্যে এসেছে কিনা? না, দেখুন, যে ওনাকে কিন্তু আমি যেটা লক্ষ্য করেছি, ভেরি সিম্পল, মানে সবসময় আসতেন যাইতেন, একাই চলতেন। আর ঢাকাতে তার চলাফেরাটা ছিল, আমরা যতটুকু দেখতাম, পার্লামেন্টে আসতেন হাসি খুশি, অনেক সময় সংসদে কথা বলতেন, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতেন। আমার কাছে যেটা মনে হলো যে এই 3বার পরপর এমপি হওয়ার পর এখন তো তার আর লোকাল এনিমি ওরকম থাকার কথা না, তাই না? যে তার সাথে তো এই যদি ওইরকম কোনো দ্বন্দ্ব বা রাজনৈতিক শত্রু, যেটাকে তিনি 3বার এমপি থাকা অবস্থায় নিশ্চয়ই তিনি বুঝতে পেরেছেন, জানতে পেরেছেন, তাকে তো সেইভাবেই চলার কথা ছিল। তাহলে তো তিনি কারো দ্বারা অপহৃত হয়ে দেশের বাইরে গিয়ে তাকে হত্যা করবে, এত নির্বুদ্ধ তার হওয়ার কথা না। তিনি তো সেখানে এক বন্ধুর বাড়িতে উঠেছেন, সে বন্ধুর, যেটি আমরা তার মেয়ের ভাষ্য বা খবরের ভাষ্য, ইভেন তার বন্ধু সেখানে যে জিডিটা করেছেন, জিডির কপিটা এখানে আছে বোধহয়, সেখানেও তিনি এই বিষয়গুলো উল্লেখ করেছেন। দেখুন, এখন কিন্তু এটা জুডিশিয়াল ম্যাটারে চলে গিয়েছে। আমি মনে করি যে তদন্ত সাপেক্ষে সবকিছু বের হয়ে আসবে, তখন হয়তো এটা আরো বিস্তারিত জানা যাবে, সবকিছুই জানতে পারবো। কিন্তু এরকম মৃত্যু তো কেউ কামনা করে না, বা এটা কেউ আশা করেন না। একটা মানে ঘটনা এমন যে সবাইকে কিন্তু শিহরণ তোলে। আমি মনে করি যে এটা অধিকতর তদন্ত যখন হবে, আর যেহেতু সে সরকারও তো মনোযোগ দিচ্ছেন, কারণ তাৎক্ষণিকভাবেই বাংলাদেশের পুলিশ এবং ওই দেশের পুলিশও কাজ করছে। আমাদের সাথে এরই মধ্যে যুক্ত হয়েছেন জনাব হারুন রশিদ, ডিবি প্রধান, ঢাকা মেট্রোপলিটন পুলিশ। আপনাকে স্বাগত আজকের এই আলোচনায়। একটু সরাসরি প্রশ্নেই জানতে চাইছি, আপনারা এখন পর্যন্ত কয়েকজনকে আটক করেছেন, আমরা 3 জনের কথা জেনেছি। একটু জানতে চাচ্ছিলাম যে তাদের কাছ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, যেহেতু আপনারা বলছেন যে বাংলাদেশিরাই খুন করেছেন, তথ্য মতে আপনারা কি পেয়েছেন, কেন তারা খুন করেছে সেটি জানা গেছে কিনা? আর এই যে ব্যক্তি যাদেরকে আপনারা আটক করেছেন, তারা কি তার ব্যবসায়িক শত্রু নাকি রাজনৈতিক শত্রু নাকি অন্য কোনো? ধন্যবাদ আপনাকে। আমরা তো আসলে আপনারা জানেন যে আমরা বাংলাদেশের ভিতরে ঢাকা মেট্রোপলিটন এরিয়ার দায়িত্বে আমরা আছি। যেখানে কোনো ধরনের স্পর্শকাত বা মার্ডার কোনো ঘটনা ঘটে, আমরা এগুলি ছায়া তদন্ত করি। যেহেতু ইন্ডিয়াতে বা কলকাতায় আমাদের মাননীয় সংসদ সদস্য, 3বারের নির্বাচিত সংসদ সদস্য আনার সাহেব গিয়েছেন, সেখানে কিন্তু যাওয়ার পরে যখন আমার কাছে তথ্য আসলো ইন্ডিয়ার একজন লোকের মাধ্যমে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তখন থেকে কিন্তু আমাদের ডিবি আমরা কাজ শুরু করি। আমরা কাজ শুরু করার পর যে কথাটা আপনি বলেছেন, আমরা এর মধ্যে ঘটনা এখানে ঘটেছে ঠিকই, কিন্তু আমরা সেখান থেকে কিছু তথ্য পাত্র ভিত্তিতে আমরা বাংলাদেশ থেকে আমরা 3 জনকে আমরা আইনের আওতায় নিয়ে আসছি এবং জিজ্ঞাসাবাদ করছি। আমরা কিন্তু জিজ্ঞাসাবাদ করার পরে এই হত্যাকাণ্ডের পুরো ক্লুটা কিন্তু আমরা বের করেছি, এবং ইন্ডিয়ান পুলিশের সাথে আমরা কিন্তু সবসময় যোগাযোগ রেখেছি, এবং তারা আমাদেরকে যথেষ্ট সাহায্য সহযোগিতা করেছে। আমরাও তাদের কাছ থেকে অনেক তথ্য দেওয়ার চেষ্টা করেছি। তাহলে এখানে যারা 2-3 পর্যায়ে ইন্ডিয়াতে গেলেন, ওই ফ্ল্যাটটা ভাড়া নিলেন, সে ভাড়া নেওয়ার পরে সেখানে 3 জন গেলেন হলো 30 তারিখ, বাকিরা গেলেন 10 তারিখের পরে। আমাদের এমপি মহোদয় গেলেন 12 তারিখ রাতে, তারপরে 13 তারিখ ওই ফ্ল্যাটে গেলেন। আমরা কিন্তু প্রতিটা ক্ষেত্রে আমরা তদন্ত করছি, এবং আমরা যাদেরকে পেয়েছি তাদের কাছ থেকে প্রাপ্ত তথ্যপত্রের ভিত্তিতে আমাদের কাছে আমরা আগে থেকে ভাবতেছিলাম এ ধরনের একটা অঘটন ঘটার সম্ভাবনা রয়েছে। কারণ এখানে এই হত্যাকাণ্ডটাকে আড়াল করার জন্য একটি গ্রুপ তারা মোবাইল নিয়ে বেনাকুলে অবস্থান করলেন, আরেকটি গ্রুপ একটা মেসেজ দিলেন যে উনি একটু ব্যস্ত, উনি অমিত শাহের সাথে দেখা করতে উনি গেলেন দিল্লি, আরেকটি গ্রুপ চলে গেলেন মুজাফফরাবাদ।
সবকিছু মিলে যারাই অভিনয়টা করলেন, তদন্তকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করলেন, তারা সবাই বাংলাদেশি এবং সেখানে 5 থেকে 6 জন ব্যক্তি ছিল। এবং এর মধ্যে আমরা তদন্তে কিন্তু প্রাপ্তবর্ত ভিত্তিতে আমরা এখন নামগুলি বলছি না, তবে আমাদের কাছে যেটা মনে হয়েছে, আপনি যে প্রশ্নটা করেছেন সেখানে উনি, আমরা আপনিও জানেন, উনি 3 বারের সংসদ সদস্য, এলাকার জনপ্রিয় ব্যক্তিত্ব, এবং এই যে নিষ্ঠুরতম হত্যাকাণ্ডটা, এই হত্যাকাণ্ডের প্রেক্ষিতে উনি আসলে এই এলাকার কোনো বিষয় আছে কিনা, এখানে কোনো অর্থনৈতিক, এখানে কোনো পারিবারিক, এখানে উনি এই এলাকা যে উনি ভালো একটু শব্দ শুনতে পাচ্ছেন, একটু আনমিউট করে যদি আবার বলতেন। জি, একটু আমরা আপনাকে শুনতে পাচ্ছি না, একটু আনমিউট করে নেবেন সম্ভবত। আচ্ছা, আনমিউট করা আছে, আপনি বলুন, আমরা শুনবো। আপনি বললে নিশ্চয়ই আমরা শুনতে পাবো এখন। আমরা আপনাকে এখনো শুনতে পাচ্ছি না। আমরা বিরতির পর আবারও আপনার কাছে ফিরছি। আবার একটু জানতে চাইছি যে আপনারা বলছিলেন যাদেরকে আটক করা হয়েছে তাদের ভিত্তিতেই যে শুধু বাংলাদেশেরাই খুন করেছে। এখন পর্যন্ত তদন্তের শুরুতেই কি করে নিশ্চিত হলেন যে শুধু বাংলাদেশেরাই পুরো কিলিং মিশনটা চালিয়েছে, কেউ সহায়তা করেনি, অন্য কেউ জড়িত নয়? জনাব হারুন রশিদ, আমি আপনার কাছে জানতে চাইছিলাম যে শুরুতেই, তদন্তের শুরুতে কিভাবে আসলে আপনারা নিশ্চিত হলেন যে শুধুমাত্র বাংলাদেশিরাই খুন করেছে, অন্য কেউ এর সাথে জড়িত ছিল না বা সহায়তা করেনি? আমরা আবারও তার শব্দ শুনতে পাচ্ছি না, একটু যেতে চাচ্ছি জনাব হাফিজুর রহমান কার্জন। একটু আপনার কাছ থেকে জানতে চাইছিলাম যে যদ্দূর জানলাম যে তিনি ব্যক্তিগত কাজেই গেছেন, রাষ্ট্রীয় কোনো কাজে এখন যাওয়ার পর্যন্ত কোনো নজির পাওয়া যায়নি, বা আওয়ামী লীগ সাধারণ সম্পাদকও বলেছেন যে তিনি সরকারকে জানিয়ে যাননি, তার মানে রাষ্ট্রীয় কোনো কাজে যাচ্ছিলেন। কিন্তু আমরা যে ছবি দেখেছি বাংলাদেশ প্রান্ত থেকে, তিনি ফ্ল্যাগ উড়িয়ে যাচ্ছিলেন, তার সাথে আরেকজন ছিল। তো সেটির কি কারণ হতে পারে বলে আপনি মনে করছেন? কোনো সুবিধার জন্য নাকি অন্য কিছু? আপনার কাছে কি মনে হয়? না, আমরা যতটুকু জানি যে আপনি সরকারি কর্মকর্তা হোক এবং আমরা যারা প্রফেসর, আমাদের তো এনওসি নিয়ে যেতে হয়, হ্যাঁ, এবং সেটা ডিমার্কেট করাই আছে যে এই লেভেলের হলে এনওসিটা কার কাছ থেকে নিতে হবে। হ্যাঁ, আর সরকারি কর্মকর্তাদের এনওসি ছাড়া তো যেতেই পারবেন না। এখন সংসদ সদস্য বাবু ভাই আছেন, এটা তো সরকারের একটা প্রক্রিয়া তো লাগবেই। আপনি যে কাজেই যান না কেন, আপনাকে তো, এবং আপনি জানেন ইন্ডিয়ান ভিসা সেটা নানা ক্যাটাগরি আছে। আপনি ট্যুরিস্ট ভিসায় যাচ্ছেন, নাকি চিকিৎসার জন্য যাচ্ছেন, নাকি অফিসিয়াল ইসে যাচ্ছেন, তো সেইভাবে আপনাকে ভিসা দিবে না। এখন আমার যেটা ধারণা, যতটুকু তথ্য পাওয়া গিয়েছে, যে উনি যেহেতু একটা সীমান্তবর্তী এলাকার একজন সংসদ সদস্য, এবং সেখানে আমরা কখনো কখনো বর্ডার ক্রস করার সময় দেখেছি যে সীমান্তবর্তী যারা লোকজন, এ পাশের সাথে ও পাশের একটা অন্য যোগাযোগ থাকে, অনেক সময় আত্মীয়তাও থাকে। আবার কেউ যদি বাংলাদেশ ইন্ডিয়াতে ব্যবসা বাণিজ্য করে, তাহলে পরে তাদেরও পরিচিত থাকে, সেই পরিচয়ের একটা অ্যাডভান্টেজ কেউ নিয়ে হয়তো এপার ওপার করতে পারেন। সেটা অফিসিয়াল আনঅফিসিয়াল কোনো কিছু হতে পারে, আমরা যতটুকু জানি। জি, আমরা একটু আবারও যেতে চাই জনাব হারুন রশিদ। একটু আপনার কাছ থেকে জানতে চাইছিলাম যে এই শুরুতে এই পর্যায়ে আপনারা কিভাবে নিশ্চিত হলেন যে শুধু বাংলাদেশিরাই খুনের সাথে জড়িত ছিল, অন্য কেউ সহায়তাও করেনি? আরেকবার প্রশ্ন আবার করেন। জি, জানতে চাচ্ছিলাম যে আপনারা বলছিলেন, আজকে স্বরাষ্ট্রমন্ত্রীও বলেছেন যে বাংলাদেশিরাই খুন করেছে। আমি জানতে চাচ্ছিলাম যে শুরুতেই আপনারা কি নিশ্চিত হয়েছেন যে বাংলাদেশিদের বাইরে আর কেউ সহায়তাও করেনি খুনের ক্ষেত্রে? হ্যাঁ, আসলে আপনি যেটা শুনেছেন সে সত্যিই শুনেছেন, কারণ আমরা তো আপনাকে প্রথমে বলেছি যে এই ফ্ল্যাটটা কারা ভাড়া নিয়েছে। প্রথম তো আমরা তথ্যটা পেয়েছি 3 জনকে। 3 জনের মধ্যে আমরা তো একজনকে গ্রেপ্তার করলাম, তার কাছ থেকে আমরা তথ্য পাওয়ার পরে তাদের 3 জনের মধ্যে আরেকজনকে গ্রেপ্তার করলাম, 2 জনকে গ্রেপ্তার করা হলো। গ্রেপ্তার করার পরে
আমরা হত্যার যে মোটিভ যখন আমরা বের করতে শুরু করলাম, তখনই যে একের পর এক ঘটনা, তাকে নিয়ে যাওয়া, ফ্ল্যাট ভাড়া নেওয়া, ফ্ল্যাট থেকে বের হয়ে যাওয়া, সবকিছুর মধ্যেই শুধু বাংলাদেশিদের মধ্যে অপরাধীদের নামই এসেছে। তাই সে কারণে আমাদের মাননীয় মন্ত্রী যেটা বলেছেন, ঠিকই বলেছেন, যে এই পর্যন্ত যে কয়জন এই হত্যাকাণ্ডের সাথে ঘটনা জড়িত, কেউ মাস্টার মাইন্ড, কেউ ঘটনাটা ঘটিয়েছেন, কেউ ক্যারিয়ার হবে এটাকে দূরে কোথাও নিয়ে গিয়েছেন, সবকিছুই, এবং হানিটেদের মতো একটা মহিলাও ছিল, সবকিছু মিলে কিন্তু আমরা বাংলাদেশিদের তথ্যটা পেয়েছি। আমি মনে করি যে আপনারা জানেন যে অপরাধ যখন হয় তখন একদিকে আমরা অপরাধীদের গ্রেপ্তার করার যখন চেষ্টা করি, অন্যদিকে হত্যার মোটিভের এবং প্লাস লাশটাকে বের করার আমরা চেষ্টা করি। আমার কথা হলো ইন্ডিয়ান পুলিশ তারা খুবই আপ্রাণ মনের প্রাণে তারা চেষ্টা করছে দ্রুত গতিতে যেন তারা লাশটা উদ্ধার করতে পারে। কিন্তু একটি কারণ যেটা আমি বলতে পারছি না, যে আসলে যদি লাশটা আসলে তারা কিভাবে তাকে হত্যাকাণ্ডে সংগঠিত করেছে, এটা আমি জানার পর আমি বলতে চাচ্ছি না। কিন্তু এটা এটা একটা নিষ্ঠুর না, নিষ্ঠুরতম একটি হত্যাকাণ্ড, এটা এখনো বলা যাবে না। কারণ এটা আমি মনে করি এটা বলাটাও আমাদের জন্য একটা দুঃখজনক ঘটনার মতো। আর সেটা আপনার শব্দ আরো একবার আমরা হারিয়েছি, শব্দ শুনতে পাচ্ছি না। আপনি কত, আচ্ছা, আমরা চেষ্টা করছি আপনার সাথে আরো একবার যুক্ত হওয়ার জন্য। একটু যেতে চাই জনাব নজরুল ইসলাম বাবু, আপনার কাছ থেকে একটু জানতে চাইছি যে শত্রুদের কথা আমরা বলছিলাম, কিন্তু বিভিন্ন সংবাদপত্রে যেমন সমকালের একটি সংবাদের কপি আমার কাছে রয়েছে, তার সেখানে উল্লেখ করেছে যে তার বিরুদ্ধে ইন্টারপোলের অ্যালার্ট ছিল এক সময়, এবং তার বিরুদ্ধে বেশ কিছু চোরাচালানি সহ বেশ কিছু বিষয়ের মামলাও রয়েছে। তার মধ্যে অন্তত ডজন খানেকের বেশি মামলা তার বিরুদ্ধে রয়েছে। মামলা ছিল তার নামে বাংলাদেশে, তার বিরুদ্ধে অনেক মামলা ছিল, এবং শুধু তাই না, তিনি ইন্টারপোলের দ্বারা এক অ্যালার্টের মধ্যেও ছিলেন, তার বিরুদ্ধে ওয়ারেন্টও জারি হয়েছিল। তো একটু জানতে চাইছি যে তার মানে কি তার অপরাধ সংশ্লিষ্টতা ছিল বা এরকম কোনো কিছু নাকি? আসলে ওইরকম আমার কোনো কিছু জানা নেই, কিন্তু মামলা মোকদ্দমা তো যারা পলিটিক্স করেন বিভিন্ন কারণে হয়ে থাকে, বিভিন্ন রকম মামলা হয়, কিন্তু কোনো মামলায় সে দোষী সাব্যস্ত আছে কিনা বা তার কোনো কারাদণ্ড হয়েছে কিনা এরকম কিন্তু কিছু নাই। তিনি নির্বাচন করতে পারতেন না। যে কোনো মানুষের বিরুদ্ধে একটা মামলা হতে পারে, মামলা করেন। আমি আমি এই প্রশ্ন উত্তরটা নিব। আমরা একটু জনাব হারুন রশিদ, তাকে আমাদের ছেড়ে দিতে হবে, তার কাছ থেকে সম্ভবত তাকে আবারও আমরা পেয়েছি। জনাব হারুন রশিদ, একটু আপনার কাছ থেকে আবার শুনতে চাইছি আপনি যেটি বলছিলেন। জি জি জি, আপনি বলছিলেন, আমরা এখন আপনাকে শুনতে পাচ্ছি। আমরা কয়েকজন আটকের কথা শুনেছি যারা পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির 3 জনকে আটক করেছেন, এমনটি আমরা জেনেছি। তাদের সাথেও কি সংশ্লিষ্টতা পাওয়া গেছে, এরকম কোনো কিছু? দেখেন, আসলে আমি বুঝতে পারছি না যে আমার এটা কি সমস্যা করছে না আপনাদের পার্টির সমস্যা হচ্ছে, কথাটা ভেঙে ভেঙে আসছে। হ্যাঁ, আমরা যে 3 জনকে পেয়েছি তারা ওইখানে ওই পার্টির যে 6 থেকে 7 জন ছিল তাদেরই 3 জন। এবং আমি যে কথাটা একটু আগে বলতে চাচ্ছিলাম, আমার কথার লাইনটা কেটে গিয়েছিল, এটা শুধু পরিকল্পিত না, এটা এমনই পূর্ব পরিকল্পিত। তারা এমনভাবে বাংলাদেশের মাটিতে বসিয়ে তারা এই ষড়যন্ত্রটা করেছে যে তারা এই ঘটনাটি ঘটাবে ইন্ডিয়াতে, এটা তাদের অনেক পূর্ব পরিকল্পিত। 2 মাস আগেই তাদেরকে এই বাড়িতে, গুলশানের বাড়িতে তাদের মিটিংটা হয়, যিনি এক সময় আমাদের মাননীয় সংসদ সদস্য, এক সময় বন্ধু ছিল, বাল্যকালের বন্ধু। সে এখন তারা এখান থেকে কিন্তু ঘটানোর জন্য তারা বিভিন্ন ওয়ে কিন্তু তারা ইন্ডিয়াতে চলে যায়, এবং সেখানে গিয়ে কিন্তু তারা বিভিন্নভাবে ঘটনাটা ঘটিয়ে কেউ আবার বাংলাদেশে চলে আসে। এবং তারা এমনভাবে হত্যাকাণ্ডটা ঘটেছে যে তাদের উদ্দেশ্য ছিল এরকম যে এই লাশটা যেন আর কোনোদিন কেউ খুঁজে না পায়। এটা করার জন্য
তারা যা যা করার দরকার তাই তারা করেছে। দ্বিতীয়ত হচ্ছে, এবং তাদের যেন কোনো ছিন্ন না থাকে, এবং আমাদের আইন শৃঙ্খলা বাহিনী বিশেষ করে ইন্ডিয়ান পুলিশ এবং বাংলাদেশ পুলিশ যেন কোনো ক্রমেই তাদের খোঁজ না পায়, এই জন্য তারা অনেকগুলি অভিনয় করেছেন, তদন্তকে ভিন্ন খাতে প্রভাবিত করার চেষ্টা করেছেন। অনেক চেষ্টাই তারা করেছেন যেন আমরা যেন তাদের পুরো কোনটাই বের করতে না পারি। এবং আমি মনে করি যিনি আমাদের কাছে আছেন ইনি কিন্তু আদি অন্ত সবকিছু আমাদের কাছে বলেছেন, যার প্রেক্ষিতে আমরা ইন্ডিয়ান পুলিশের কাছে আমরা এগুলি কমিউনিকেট করেছি। ইন্ডিয়ান পুলিশও তারা সারাক্ষণ সার্বক্ষণিক কাজ করছে, এবং আমি মনে করি আমাদের বিশ্বাস আমরা অতি স্বল্প সময়ের মধ্যে আমরা তার যে দেহটা আমরা উদ্ধার করতে পারবো ইন্ডিয়ান পুলিশের সহযোগিতায়। এবং আমি এটাও মনে করি যারা এই সকল এই অপরাধের সাথে জড়িত তাদের সবকিছু আমাদের নখদর্পণে চলে আসছে। আমরা কয়েকজনকে আমাদের আইনের আওতায় নিয়ে এসেছি, বাকিদের নাম্বার আমরা পেয়েছি। তাদেরকে ধরার জন্য আমরা মনে করি যেভাবে তার কন্যা ডরিন যেভাবে কান্না জড়িত কণ্ঠে বলেছে, তার হত্যাকারী যারা, তার বাবার হত্যাকারী যারা দেখতে চায়, আমরাও আইন শৃঙ্খলা বাহিনী অত্যন্ত বেদনাদায়ক এবং স্পর্শকাতর বিষয়টাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে আমরা তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো এবং বিচারের মুখোমুখি করবো। আরেকটি বিষয় আমি একটু ছোট করে জেনে আপনাকে বিদায় জানাতে চাই, সম্ভবত আপনারও কাজ রয়েছে। আমরা জেনেছি যে এক সময় তার বিরুদ্ধে ইন্টারপোলের ওয়ারেন্ট ছিল, সে বিষয়ে পরবর্তীতে কি হয়েছিল? আপনাকে একটা কথা বলি, উনি 2001 যে কথাটা আপনি বলেছেন মামলার কথাটা এবং ইন্টারপোলের কথাটা, এটা আপনি জানেন 2001 সালের পরে অনেকের নামে অনেকেই বাংলাদেশে থাকতে পারে নাই, তারা ইন্ডিয়াতে অবস্থান করেছে 10 বছর 5 বছর 7 বছর তারা অবস্থান করেছে, তাদের নামে অনেক মামলা রুজু হয়েছে। সেই মামলার প্রেক্ষিতে যদিও মামলাগুলি তদন্তাধীন এবং আমরা মনে করি তদন্ত সাপেক্ষে বলা যাবে, তারপরেও আমি বলছি যেহেতু উনি, আপনাকে মনে রাখতে হবে উনি বাংলাদেশের একজন মাননীয় পার্লামেন্ট 3 বারের সংসদ সদস্য, উনি জনপ্রিয় বলেই বারবার কিন্তু এলাকার মানুষ তাকে ভোট দেয়। আমরা সেটাকে বিবেচনা করে ওনার নামে পূর্বে 10টা 12টা মামলা ছিল, এটা আমাদের কাছে বিবেচ্য নয়। উনি আমাদের দেশের একজন গুরুত্বপূর্ণ নাগরিক, উনি আমাদের দেশের একজন পার্লামেন্টারিয়ান। ওনার বিষয়টা আমরা পূর্বে মামলা ছিল কিনা, ওনার মানে ওয়ারেন্ট আছে কিনা, এটা আমাদের দেখাতে পারছি বিষয় নয়। হত্যাকাণ্ডটি ঘটেছে, হত্যাকাণ্ডে যারা জড়িত প্রত্যেককে আমরা আইন আওতায় নিয়ে আসবো। জি, অবশ্যই আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। একটু আবারও জানতে চাইছি যে এটা ঠিক যে রাজনীতিবিদদের নামে অনেক মামলা থাকে, নানান কারণে মামলা হয়, রাজনৈতিক মামলা হয়, সেটি কি ইন্টারপোল পর্যন্ত করায় কিনা কেবল রাজনৈতিক মামলা? দেখেন, এই 2001-এর পরে যে মামলাগুলি হয়েছে বিভিন্ন নেতাদের নামে কিন্তু হয়েছে, দেশ ছাড়া হতে হয়েছে, ইন্ডিয়াতে গিয়ে সেফ কাস্টডিতে যেতে হয়েছে, এরকম। কিন্তু তখন কিন্তু আমরা জেলে ছিলাম, আমাদের বিরুদ্ধে তো একটা জিডিও ছিল না, কিন্তু অনেক মামলা আমাদের বিরুদ্ধে দিয়েছিলেন না সেই সময়টায়। কিন্তু কেন সেটা তখন তৎকালীন সরকার এটা দিয়েছেন। তো এই যে এমপি সাহেবকে নিয়ে আমরা কথা বলছি, উনিও কিন্তু ওই জিনাদের নেতৃত্ব দিতেন, তার প্রতি সরকারের কুদৃষ্টি ছিল বলেই কিন্তু সেই সকল মামলাগুলি হয়েছে। অ্যাকচুয়াল একটা মানুষ 2008 থেকে ধরে বারবার সে পার্লামেন্ট মেম্বার হয়ে আসছে, তার তো নিশ্চয়ই একটা যোগ্যতা আছে এবং মানুষ তাকে ভালোবাসেন দেখে যে সম্ভব। আবার সকল রাজনৈতিক নেতাদেরই কিন্তু রাজনৈতিক দর্শনের বাইরে অনেকগুলি রাজনৈতিক দল থাকে, এরা কিন্তু তাকে সেই চোখে দেখেন না, মনে করেন না যে সে ভালো মানুষ। আবার বিভিন্ন আমলারা মনে করেন যে রাজনৈতিক নেতারা হলে তাদের আচরণটা এরকম থাকে। আবার শিক্ষকরা মনে করেন এই পলিটিক্যাল ছেলেদের একটু ভিন্ন টাইপের থাকে এরকম। কিন্তু যার শিক্ষক সে কেউ কিন্তু জানে। আমার ছাত্র জীবন যদি আমার শিক্ষককে জিজ্ঞেস করেন, পলিটিক্যাল সায়েন্সের টিচারদের, হারুন স্যারকে জিজ্ঞেস করলে বলবে যে না আমি কীরকম। স্যারের লয়ের যারা স্টুডেন্ট আছে ওদেরকে জিজ্ঞেস করলে দেখা যাবো যে পলিটিক্স করার ছেলেটাই স্যারের খুব আদরের, এরকম। কিন্তু যারা ভিন্ন মত আদর্শের সাথে থাকে তারা কিন্তু সহজভাবে নেন না। সেই কারণে বিভিন্ন মামলা মোকদ্দমা হতে পারে। কোনো ঘটনা ঘটলে একটা ঘটনা ঘটে, এইটাকে আমি মনে করি এই পর্যায়ে যাওয়ার পর ওই আপনি ইন্টারপোল বলেন, কার নামে ইন্টারপোল ছিল না, অনেকের নামে কিন্তু ইন্টারপোল দিয়েছিলেন তারা। সেগুলো বিভিন্ন কারণে মামলা, যেমন জেলখানায় গেলে
4টার অধিকতর মামলা থাকলে তারা ডান্ডা বেরি। তা আমার বিরুদ্ধে এত মামলা দিয়েছেন, এগুলি আমাকে সহ্য করতে হয়েছে ধৈর্য ধরে। দেখা গিয়েছেন যে আমাকে ডান্ডা বেরি পড়তে হয়েছে, কারণ জেল কোড অনুযায়ী এই 4টা মামলা হয়েছে। তো 4টা মামলা কে দিয়েছেন? সরকার। তৎকালীন সময়ের সরকার আন্দোলন সংগ্রাম আমরা করতেছিলাম, আমাদের বিরুদ্ধে মামলা দিয়েছেন। তো গিয়ে দেখেন যে এই মামলাগুলিও ওই আনোয়ারুল আজিম এমপির বিরুদ্ধে এইসব কারণে হয়ে থাকে। রাজনীতি যারা করে ওরা তো আর খারাপ কাজের সাথে সম্পৃক্ত থাকে না, দেশকে ভালোবেসি, রাষ্ট্রকে ভালোবেসি কাজ করার জন্য নেতৃত্বের প্রতি আস্থা রেখে কাজ করে। সেটি কি আপনার রাজনৈতিক প্রতিপক্ষের বেলায় প্রযোজ্য? না, আমি কিন্তু ব্যাখ্যা দিয়েছি যে যখন রাজনৈতিক প্রতিপক্ষ ভাবেন তখন কিন্তু এটাকে ভিন্ন ব্যাখ্যা দেন। কিন্তু আমি কিন্তু বলেছি যে আমার টিচার কিন্তু জানেন আমি স্টুডেন্ট হিসাবে কীরকম, কতটুকু বিনি, কতটুকু কী, এটা বুঝেন। কিন্তু বাইরে থেকে যদি কেউ মনে করেন, যেমন আপনি প্রশ্ন তুললেন, যেখানে তার এত বড় একটা কেরিয়ার, সে একদম তৃণমূল থেকে হয়ে আসছে, তার এগনেস্টে তো সবসময়ই কেউ না কেউ পলিটিক্যাল বলেন, পলিটিক্সে বলেন, ইলেকশনে বলেন, তার এন্ট্রিতে কিন্তু কাজ করেছেন। এই লোকটাকে যদি সেইভাবে টার্গেট করে থাকে অন্যের স্বাদ মেটানোর জন্য, তাহলে তো তাকে এই কিলিং মিশনটা একটা গ্রুপ করেছেন, তারা তো তারা বন্ধু না, তারা নিশ্চয়ই তার শত্রু। কিন্তু তার আমরা সিসিটিভির ফুটেজে দেখে মনে হচ্ছে যে তার পরিচিত, তার এবং আমি সেই কারণেই বললাম যে একটা সময়ের যারা খুব কাছের বন্ধু তারাই যদি শত্রু হয়ে দাঁড়ায় রাজনৈতিক কারণে অথবা ব্যবসায়িক কারণে, তখন এই ধরনের ঘটনা বেশি ঘটে। আপনি দেখলেন তো একদম অল্প সময়ের মধ্যে কিন্তু সকল মোটিভ কিন্তু আমরা জেনে গিয়েছি। হারুন সাহেবের বক্তৃতা কিন্তু স্পষ্ট হয়েছে যে কঠিন একটি কিলিং মিশন তারা করেই তাকে হত্যাকাণ্ডের সাথে মানে তারা হত্যাকাণ্ড সংগঠিত করেছেন। এখন যারা করেছেন আমি তো মনে করি তারও ট্রিটমেন্টের দরকার, আর তাদেরও তাকে বিভিন্ন কারণে এই পুরনো বন্ধু বা যে কোনো বিষয়কে ইনভলভ করে তাকে নেওয়ার ব্যবস্থা করেছেন। নিয়ে ওই ট্রিটমেন্টের জায়গায় যখন তিনি গিয়েছেন প্রথম দিন, এরপর তাকে হয়তো একটা ইনভাইট করেছেন পরিচিত বন্ধু, তারপরে তাকে প্ল্যান করে আসলে হত্যা করেছেন বলে মনে হচ্ছে। একটু যেতে চাই জনাব হাফিজুর রহমান কার জন্য, একটু আপনার কাছে জানতে চাইছি যে যেটি বলছিলেন যে 2 মাস আগে থেকে পরিকল্পনা করা হচ্ছিল, যেটি জনাব হারুন রশিদ বলছিলেন, এবং তারা সবাই বাংলাদেশি। আপনার কাছে জানতে চাইছি যে এই বাসায় তিনি খুন হয়েছেন সেখানে লাশটি পাওয়া যায়নি, কারণ সেখানে আবার খুন হয়েছেন সেটি কলকাতা পুলিশ বলছে, কারণ সেখানে রক্তের দাগ পাওয়া গেছে, কিন্তু লাশটি পাওয়া যায়নি, তার মানে মরদেহটি সরিয়ে অন্যত্র নিয়ে গেছেন খুনিরা। এখানে নিশ্চয়ই অস্ত্রের ব্যবহার হয়েছে, না হলে তো সরাতে পারতেন না। এই বাঙালিরা বাংলাদেশ থেকে পোর্টের মাধ্যমে অস্ত্র নিশ্চয়ই নিয়ে যেতে পারেননি। এটি কি বলছেন আপনি, মানে আপনার বিশ্লেষণ কি বলছে? অনেক কিছুই হতে পারে, কারণ আমরা যখন এই যে হত্যাকাণ্ড নিয়ে আমরা যখন মানে অধ্যয়ন করি, নানা রকম ঘটনা হতে পারে। আপনার কথার সূত্র ধরে আমি একটা বিষয় একটু আলোকপাত করতে চাই যে আপনি পূর্ব পাকিস্তান কমিউনিস্ট পার্টির একটা সংশ্লিষ্ট, পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির, পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি, এখন ধরেন যে ওই যে এলাকার এমপি ওই জায়গাতে কিন্তু আপনার মানে ওই একটু বলে রাখি, যাদেরকে আটক করেছে তারা আবার খুলনার পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি খুলনার। মনে রাখতে হবে যে খুলনা, যশোর, ওই জোনে কিন্তু একটা দীর্ঘ সময় ধরে এই সর্বহারা এবং এই কমিউনিস্ট পার্টিদের একটা বড় রকম উৎপাত ছিল, এবং সন্ধ্যার পরে কিন্তু কেউ বেরোতে পারতো না। এবং তারা যখন ওই কাউকে টার্গেট করে তারা কিন্তু খুব নিষ্ঠুর হয়। আপনার মনে থাকবে যে রাশেদ খান মেননকে গুলি করা হয়েছিল, এটা বোধহয় 90-এর দশকে, 93-94 সালের ঘটনা। তখনই কিন্তু আমরা পরে আমরা জানলাম যে ওইখানে তার এলাকায় তিনি সর্বহারাদের তার নির্বাচন কাজে ব্যবহার করেছিলেন, তাদের সাথে একটা দ্বন্দ্বের কারণে তাকে মানে গুলি করা হয়। তো রাশেদ খান মেনন তো ওনাকে গুলি করা হয় এলাকায়, তারপরে হেলিকপ্টারে করে বোধহয় নিয়ে আসা হয়েছিল, সিএমএইচে ছিলেন। তো এইটা কিন্তু একটা ভয়াবহ কানেকশন। আর হত্যাকাণ্ডের পরিকল্পিত হত্যাকাণ্ড পৃথিবীতে আপনি অনেক কিছু বন্ধ করতে পারেন। যেমন ধরেন যে ঢাকা শহরে এখন যে চুরি, ডাকাতি, ছিনতাই, এটা তো আমি বলবো যে এটা যাদের উপর এটা নিয়ন্ত্রণের দায়িত্ব, তাদের সদিচ্ছা থাকলে 60-70% ইউ ক্যান এলিমিনেট
ইউ ক্যান এলিমিনেট, মানে এই যেটা চুরি ডাকাতি ছিনতাই হচ্ছে, ছিনতাই তো আমি মনে করি যে এটা আপনি বেশ কিছু পদক্ষেপ নিলে এটা যেটা হচ্ছে 70% এটা নির্মূল করা সম্ভব, কিন্তু পরিকল্পিত হত্যাকাণ্ড ইজ ভেরি ডিফিকাল্ট টু প্রিভেন্ট। পরিকল্পিত কোনো কিছু তো আপনার জানা সম্ভব না। হ্যাঁ, আপনি আর বাবু ভাই মিলে প্ল্যান করলেন, কিংবা আমি আর বাবু ভাই মিলে প্ল্যান করলাম আপনাকে খুন করব, হ্যাঁ, কিংবা আরো কিছু করলাম, এটা খুব কঠিন। সেটা ঘটনা না ঘটা পর্যন্ত কেউ বলতে পারে। কিন্তু অস্ত্রগুলো তারা ওখানে কালেক্ট করেছে নাকি এখান থেকে নিয়ে গেছে বলে, যে অস্ত্র তারা ব্যবহার করেছেন? এখন অস্ত্র আপনি মানে আপনাকে মানে একজন যাকে হত্যা করছে গুলি করতে পারে, ছুরি মারতে পারে, আপনার শ্বাসরোধ করে হত্যা করতে পারে। এখন ধরেন যে কোনো কিছু দরকার নেই, তো আপনি একা আছেন, আপনার চারপাশে 5 জন বন্ধু, তারা চিন্তা করলো যে আপনার সাথে শত্রুতা হয়েছে টাকা নিয়ে, আপনাকে রাতের বেলা আপনাকে গলা টিপে হত্যা করলো, হত্যা করার পরে লাশটা সরিয়ে দিল। তার মানে আরো আসলে সময়ের দরকার আছে আরো বিস্তারিত তথ্য জানার জন্য। আমরাও নিশ্চয়ই চাই খুব দ্রুত এই হত্যার সমাধান বেরিয়ে আসুক এবং রহস্যের জট খুলুক। আপনাদের দুজনকে ধন্যবাদ। পাশাপাশি আমাদের সাথে অনলাইনে যুক্ত ছিলেন জনাব হারুন রশিদ, তাকেও ধন্যবাদ জানাচ্ছি। এই ছিল আমাদের আজকের আয়োজন। 24 ঘন্টা থেকে এখানে বিদায় জানাচ্ছি। শুভরাত্রি।